আমাদের আজকের গল্প বিবাহ বিচ্ছেদ। কলমে ছবি ব্যানার্জি। রাত 10টায় জিতিমান ফোনটা রিসিভ করতে গিয়ে অবাক হয়ে দেখল লাবণ্যর ফোন থেকে লাবণ্য সব ছবি ডিলিট করলেও নাম্বারটা নামসহ অজান্তেই থেকে গিয়েছিল। দীর্ঘ 7 বছর হয়ে গেল লাবণ্যকে ডিভোর্স করা। এতদিন পরে কী কারণে ফোন করছে? ডিভোর্সের আগে সে তো এককালীন মোটা অঙ্কের টাকা দিতেই চেয়েছিল। সে তখন ঘৃণা ভরে রিফিউজ করেছিল। তাহলে কি সে এখনো চাকরি পায়নি? টাকার সমস্যায় পড়েছে? ফোনটা রিসিভ করে বলল, কেমন আছো লাবণ্য? এতদিন পর কেন ফোন করলে? কোনো দরকারে? ও প্রান্ত থেকে লাবণ্য বলল, ভালো আছি ধৃতি। আসলে ফোনটা ঠিক আমার দরকারে করিনি, বলতে পারো তোমার দরকারেই করেছি। আমার দরকার? তুমি কি সামনের রবিবার একবার বর্ধমান আসতে পারবে? স্টেশনে আমার পরিচিত একজন তোমাকে আমার বাড়ি নিয়ে আসবে। স্টেশন থেকে মাইল 7 দূরত্বেই আমার বাড়ি। ধৃতিমান বলল, কিন্তু কি দরকারটা বললে না তো? ওটা না হয় এলেই বলবো। আমার বাড়িতে সেদিন দুপুরে একটু ডাল ভাত খেও। ফেরার সময় তোমাকে স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্বও আমার। ধৃতিমান বলল, আমি এই রবিবারেই যাব, কিন্তু আমি তোমার পরিচিত মানুষটিকে চিনব কিভাবে? লাবণ্য বলল, তোমার চেনার দরকার নেই। তোমার একটা ছবি তার মোবাইলে সেন্ড করে দেব। আমার ছবি এখনও ডিলিট করে দাওনি জেনে আশ্চর্য হলাম। 1.5 বছরের বিবাহিত জীবনের সব স্মৃতি ডিলিট করে দিলেও একচিলতে স্মৃতি বোধহয় সারা জীবনই থেকে যায়। ধৃতিমান ফোনটা রেখে মনে মনে ভাবল, ভাগ্যিস আজ রঞ্জা বাড়ি নেই। ইদানিং তাকে সন্দেহ করাটা তার মানসিক রোগে পরিণত হয়েছে। রঞ্জার সঙ্গে তার টানা 3 বছরের সম্পর্ক যখন একসময় ভেঙে গেল, তখন ধৃতিমানের প্রায় পাগল পাগল অবস্থা। রঞ্জা বিনা নোটিশে একদিন বিয়ে করে আমেরিকা চলে গেল। চলে যাওয়ার দিন 10 আগে পর্যন্ত সে ঘুণাক্ষরেও জানতে পারেনি। মাসখানেক পরে সে ফোন করে ক্ষমা চেয়ে বলেছিল, ধৃতি, আমাকে প্লিজ ভুলে যেও। পরিস্থিতির চাপে পড়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। কথাটা যে সম্পূর্ণ মিথ্যে এটা পরে ধৃতি জেনেছিল। ছেলের এই রকম বিধ্বস্ত চেহারা আর মাঝে মাঝে তার গা থেকে মদের গন্ধ পেয়ে অর্পিতা বলল, ধৃতি, তোর কি হয়েছে বলতো? ধৃতি বলল, মা, আমি বিয়ে করতে চাই। আমার কি করণীয়? বিয়ে তো তুই নিজেই ঠিক করে রেখেছিস রঞ্জার সঙ্গে। অনুষ্ঠান করে বিয়ে করলে আমি রঞ্জার বাবা মার সঙ্গে কথা বলে একটা ডেট ঠিক করতে পারি। ধৃতি বলল, মা, রঞ্জা বিয়ে করে আমেরিকা চলে গেছে। ও বুঝেছি, তাই বুঝি তুই দেবদাস হয়ে মদ ধরেছিস? আদৌ কি তোদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল বাবা? তোদের এই যুগের ভালোবাসার মানেটাই আমি বুঝি না। তোর পৌরুষে লেগেছে বলে জেদ করে বিয়ে করতে চাইছিস না তো? না মা, আমি অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। লাবণ্যর সঙ্গে বিয়েটা সম্বন্ধ করেই হলো। তাকে দেখতে গিয়ে পরিচয়ও বেরিয়ে পড়ল। লাবণ্যর বাবা তার স্বামীর পরিচিত বন্ধু ছিলেন। 2 বছর আগে তিনিও গত হয়েছেন। লাবণ্যর মা, দাদা, বৌদি তাদের যথেষ্ট আদর আপ্যায়ন করলেন। অর্পিতার স্বামী 5 বছর আগে গত হয়েছেন। লাবণ্য MA পাস। তার চেহারা ডানাকাটা সুন্দরী না হলেও যথেষ্ট সুশ্রী, কাটা কাটা চোখ মুখের লাবণ্যময়ী মেয়ে। বিয়ের পর আস্তে আস্তে ধৃতির অস্থিরতা কমল। তার পরিবর্তন ও লাবণ্যর প্রতি অনুরাগ দেখে মা অর্পিতাও স্বস্তি পেল। লাবণ্যর অনেকটা সময় কাটত ফ্ল্যাটের 2টো বারান্দা ভর্তি টবের গাছপালার সঙ্গে। এই টব আর গাছ তারই শখে ধৃতি তাকে এনে দিয়েছিল। গাছগুলোতে রোদ আলোর প্রাচুর্য কম থাকলেও লাবণ্যর পরিচর্যার গুণে গাছে বেল, কামিনী, রজনীগন্ধা, রং বেরঙের গোলাপ ফুটত। আর ছিল তার বিভিন্ন ধরনের রান্নার নেশা। এখনকার প্রজন্মের মেয়ে হয়ে রান্না, ঘর, গেরস্থালির প্রতি তার ভালোবাসা দেখে অর্পিতা মুগ্ধ হয়ে যেত। অবসর সময় ভালোবাসত গান শুনতে, বই পড়তে। ধৃতিমান প্রথম এটা খুব এনজয় করত। রঞ্জা ছিল উগ্র আধুনিকা মেয়ে। তার সঙ্গে মেলামেশা করে ধৃতি অনেকটা বোহেমিয়ান জীবনযাত্রা অভ্যস্ত ছিল।
ঘরের থেকে বাইরের বিলাসবহুল জীবনযাত্রা, পার্টি, বাইরের খাওয়া দাওয়া, শপিং ইত্যাদিতে চাকরির বাইরে সময় কাটাতো। লাবণ্যর এই অতিরিক্ত সংসার প্রীতি, গাছগাছালির প্রতি ভালোবাসা, শান্ত নিরুপদ্রব আলু ভাতে মার্কা জীবনে সে ক্রমশই বিরক্ত হচ্ছিল। লাবণ্য তার সঙ্গে পার্টিতে বা ঘোরাঘুরিতে আপত্তি ছিল এমনটাও নয়, কিন্তু উগ্র আধুনিক সাজ পোশাক লাবণ্য কখনোই পছন্দ করত না। রঞ্জা যদি গনগনে আগুন কিংবা উত্তাল সমুদ্র হয়, লাবণ্য শান্ত নদী কিংবা স্নিগ্ধ চাঁদের আলো। বিয়ের 7-8 মাসের মধ্যে রঞ্জার সঙ্গে লাবণ্যর এই আসমান জমি ফারাকটা জিতির চোখে প্রকট হয়ে প্রতি মুহূর্তেই ধরা পড়ত। এভাবেই চলছিল ওদের জীবন। 1 বছর পর থেকে জিতির পরিবর্তন তার মা অর্পিতার লাবণ্যর চোখে পড়ল। জিতি একটা নামী মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তার চাকরির জায়গা থেকে ফিরতে রাত 9টা, 9:30 বেজে যায়, কিন্তু ইদানিং সে মাঝে মাঝেই রাত 11টায় বাড়ি ফিরছে টলমল পায়ে। কখনো কখনো লাবণ্য জিটির শার্টে লিপস্টিকের দাগ দেখতে পায়, গা থেকে মদের গন্ধের সঙ্গে দামি মেয়েদের পারফিউমের গন্ধ পায়। অনেক দিন লাবণ্য দাঁতে দাঁত চেপে এগুলো সহ্যও করল। অপেক্ষা ছিল জিতির স্বাভাবিক অবস্থায় ঘরে ফেরার জন্য, কিন্তু তার আগে একদিন জিতি নেশায় চুর হয়ে ঘরে ফিরে চিৎকার করে বলল, তুমি কি ভেবেছ নীরবে মুখ বুজে থেকে আমার দিকে এভাবে ঘৃণা দৃষ্টিতে চেয়ে থেকে প্রতিবাদ জানাবে? লাবণ্য শান্ত গলায় বলল, তোমার সঙ্গে আমার কথা আছে জিতি, কিন্তু এই অবস্থায় আমি একটা কথা বলবো না। আলবাদ বলবে। আমি ঠিক আছি, বলো তোমার কি বলার আছে। ছেলের চিৎকার কানে যেতেই অর্পিতা ঘর থেকে বেরিয়ে এসে কঠিন গলায় বলল, জিতি তুই কি বলতে চাস আমাকে বল। মা তুমি ঘরে যাও, তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলিও না। লাবণ্যর ব্যাপারে আমার দায়বদ্ধতা আছে। তুই কি চাস পরিষ্কার করে বল। তোর পরিবর্তন আমিও লক্ষ্য করেছি। মা, লাবণ্যর মতো গেরস্থালি মার্কা মেয়ের সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারবো না। তাহলে তুই বিয়ে করলি কেন? আমি ভেবেছিলাম লাবণ্য আধুনিক যুগের আধুনিক মনস্ক মেয়ে। আমি একটা রেসপেক্টেবল পোস্টে চাকরি করি, স্ট্যাটাস বজায় রাখতে আমাকে পার্টিতে যেতে হয়, ড্রিঙ্ক করতে হয়। লাবণ্য এসব পছন্দ করে না। অর্পিতা বলল, ও প্রতিদিন মাতাল হয়ে ঘরে ফেরার নাম বুঝি তোর চাকরি স্ট্যাটাস? শরীর দেখানো পোশাক পরার নাম আধুনিকতা? এগুলো তোর অজুহাত জিতি। এবার আসল কথাটা বল। মা, রঞ্জা ডিভোর্স নিয়ে দেশে ফিরে এসেছে। তার স্বামী ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার বহু মেয়ের সঙ্গে সম্পর্ক। আমাকে ছেড়ে গিয়েও খুব অনুতপ্ত মা। আমি ওকে বিয়ে করতে চাই। অর্পিতা বলল, এটাই তোর আসল কথা? তাহলে তুই লাবণ্যর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস না বলছিস? আসল কথা কিন্তু এটা নয় জিতি। রঞ্জা ধূমকেতুর মতো ডিভোর্স নিয়ে দেশে না ফিরলে তুই ঠিকই লাবণ্যকে ভালোবাসতিস। আমি লাবণ্যর প্রতি তোর ভালোবাসা নিজে দেখেছি। ওর সঙ্গে দ্বিতীয়বার মেলামেশা করে তার সঙ্গে খুঁজে খুঁজে ফারাকটা বের করে অজুহাত তৈরি করছিস। জিতি বলল, বুঝে দেখো মা, আমি লাবণ্যর সঙ্গে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখলেই বিশ্বাসঘাতকতা করতাম। বিশ্বাস করো মা, আমি রঞ্জাকে ভুলতে পারিনি। লাবণ্য বলল, জিতি আমি তোমাকে মিউচুয়াল ডিভোর্স দেব। গত 6 মাস ধরে তুমি রঞ্জার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছিলেই যদি, তাহলে এত দেরি কেন করলে বলতে? জিতি বলল, আমাকে ক্ষমা করো লাবণ্য, আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দিতে চাই। ধন্যবাদ জিতি, আমার টাকার দরকার নেই। রঞ্জাকে বিয়ে করার পর মা মোটামুটি আক্ষরিক অর্থেই নিজেকে ঘরবন্দি করল। রঞ্জা রান্না বা সংসারের কোনো কাজের ধারে যেত না। সে দেশে ফিরে একটা কোম্পানির চাকরি জুটিয়ে নিয়েছিল। ঘর দেখবার তার সময়ও ছিল না। কাজের মাসি রান্নার মাসি সংসার দেখত। লাবণ্যর টবের ফুল গাছগুলো যত্ন ও পরিচর্যার অভাবে সব শুকিয়ে গেল। বিয়ের 1 বছরের মাথায় রঞ্জা কনসিভ করল। জিতির সঙ্গে প্রবল ঝগড়াঝাটির সময় কথা অর্পিতার কানে গেল। রঞ্জার উত্তপ্ত চিৎকার শোনা যাচ্ছিল, আমার পরিষ্কার কথা, আমি এত তাড়াতাড়ি বাচ্চা নেব না। এখনো জীবনটা ভোগই করলাম না, এর মধ্যে ফিগার নষ্ট করে কি করে ভাবলে তুমি আমি বাচ্চা ক্যারি করব?
জিতি বলল, 1 বছর? ও তার আগে 3.5 বছর যথেষ্ট জীবন ভোগ করেছো তুমি। আমি আবারও বলছি, এ বাচ্চা নষ্ট করো না। তোমার পাল্লায় পড়ে জীবন ভোগ করার নামে উচ্ছৃঙ্খল জীবনে আমার সঙ্গে তুমিও অভ্যস্ত হয়ে পড়ছো। এবার থামা এবং থিতু হওয়ার দরকার। রঞ্জা সোনার মেয়েই ছিল না। সে নার্সিং হোম থেকে অ্যাবরেশন করেই এলো। ঠিক তার 2 দিন পর মা বাড়ি ছেড়ে চলে গেল একটা চিঠি লিখে রেখে। চিঠিতে লেখা, জিতি, তোদের দুজনের উচ্ছৃঙ্খল জীবনযাপন আমি এই 1 বছর মুখ বুজে সহ্য করলাম। আমি পুরনো মানসিকতার মানুষ। আমি আধুনিকতার নামে ছেলে কিংবা মেয়ে কারোর মত খাওয়া আজও মানতে পারি না। পার্টির নামে তোদের দুজনের নেশা করে ঘরে ফেরা আমি দেখেও ঘর থেকে বেরোতাম না। নিত্যদিনের ঝগড়াঝাটি অশান্তি আমি আর সহ্য করতে পারলাম না। বাচ্চাটা রঞ্জা নষ্ট করে এলো, সেটাও দেখলাম। আমি একটু শান্তির খোঁজে শান্তিকুঞ্জ বলে একটা জায়গায় চলে গেলাম। আমাকে বৃথা খোঁজার চেষ্টা করিস না, তোকে আমি ঠিকানাও জানাবো না। ইতিমা। ধৃতিমান মায়ের চিঠি পড়ে প্রথমে স্তব্ধ হয়ে গেছিল। রঞ্জা বাচ্চাটা অ্যাবরেশন না করলে মা হয়তো এভাবে চলেও যেত না। একটা ছোট্ট বাচ্চা সংসারে অনেক কিছু জোড়া লাগাতে পারে। তার রঞ্জার বহির্মুখী মনকে ঘরমুখী করতে পারত একটা শিশুর আগমন। মাকে খোঁজার জন্য সে কলকাতার আশেপাশে সব বৃদ্ধাশ্রমেও গরু খোঁজা করে খুঁজেছিল। শান্তিকুঞ্জ নামে একটা বৃদ্ধাশ্রমের খোঁজও পেয়েছিল। সেখানে 3 জন অর্পিতা নামের মহিলা ছিলেন। কারোর টাইটেল অর্পিতা সেন নয়। তবু খড়কুটো আঁকড়ানোর মতোই 3টে মহিলার ঘরে গিয়ে হতাশ হতে হলো। এখানেও তার মা নেই। মা চলে যাওয়ার পর এই অগোছালো ফ্ল্যাটটাকে তার এখন রাত্রিবাসের হোটেল মনে হতো। লাবণ্যর সঙ্গে বিয়ের আগে পর্যন্ত মা কনক মাসি বলে দীর্ঘদিনের একটা সবসময়ের মাসির সাহায্যে নিজের ছেলের পছন্দের রান্না করত। লাবণ্য এসে রান্নার দায়িত্বটা হাসি মুখে নিজে নিয়েছিল। আজ মনে হয় রঞ্জা যদি ছুটি ছাটার দিনে 1-8টা পদ নিজে হাতে রান্না করত, যত্ন করে খাবারটা বেড়ে দিয়ে যদি বলতো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে এসো, অসময়ে চাচে স্ত্রীর ছদ্ম বিরক্তি ভরা মুখটা দেখতে পেত। না, এসব ভেবে আর কোনো লাভ নেই। অনেকটা রাত হয়ে গেল। টেবিলে ঢেকে রাখা খাবারটা যার মাইক্রোওভেনে গরম করতেও ইচ্ছে করলো না। কোনো রকমে খেয়ে বিছানায় এলো। আজ বড় ইচ্ছে করছে ঘর গেরস্থালিকে ভালোবাসার মেয়েটার কথা ভাবতে। তার যত্নে লাগানো শুকিয়ে যাওয়া ফুলের গাছগুলো ফেলে দিয়ে নতুন করে রং বেরঙের ফুল গাছ এনে আবার ফুল ফোটাতে বড় ইচ্ছে করছে। কল্পনা করতে ইচ্ছে করছে লাবণ্য আজও বিয়ে করেনি। তার গভীর টলটলে 2 চোখ ভালোবাসার ছায়া ধরে রেখেছে শুধু তারই জন্য। তার বুকের ভেতর মায়াবী নদীটা একলা নিঃসঙ্গ হয়ে বয়ে চলেছে কারোর প্রতীক্ষা না করেই। ছি ছি, এসব কি আকাশকুসুম কল্পনা করছে সে? তার নিজের দরকারে লাবণ্য তাকে ডেকেছে, এটাই বাস্তব। রবিবার ধৃতি বেলা 12টায় বর্ধমান স্টেশনে নামল। একটা সুদর্শন সুবেশ দীর্ঘদেহী যুবক এগিয়ে এসে নমস্কার করে স্মিত হেসে বলল, আমি জয়ব্রত বসু। আপনি নিশ্চয়ই ধৃতিমান সেন? আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। মিনিট 20 মধ্যেই গাড়িটা একটা সুন্দর একতলা বাড়ির বড় গেটের মধ্যে ঢুকলো। বাড়ির মধ্যে একপাশে সাজানো মরশুমি ফুলের বাগানে ফুলে ফুলে আলো হয়ে আছে। বাগানটায় যত্ন ও পরিচর্যার ছাপ স্পষ্ট। ধৃতি বলল, বাহ, ভারী সুন্দর বাগান তো। জয়ব্রতবাবু বললেন, সবটাই লাবণ্যর শখ। একটা মালি থাকলেও সে নিজে হাতেই বাগানের পরিচর্যা করে। আমি গাড়িটা গ্যারেজ করে আসছি, আপনি যান। লাবণ্য আপনার অপেক্ষায় আছে। ভদ্রলোকের মুখে লাবণ্যর নাম শুনে ধৃতি একটু অবাক হলো। ইনি কেমন পরিচিত মানুষ যে অবলীলায় লাবণ্যর নাম ধরে ডাকে। লাবণ্য বলল, এসো ধৃতি, তোমাকে অনেক কষ্ট দিলাম। জয়ব্রতকে দেখিয়ে বলল, আশা করি আমার পরিচিত মানুষটির সঙ্গে পরিচয় হয়েছে। জয়ব্রত বলল, হ্যাঁ, পরিচয় হয়েছে, কিন্তু তোমার সঙ্গে সম্পর্কের কথা জানেন না বোধহয় লাবণ। লাবণ্য বলল, ধৃতি, জয়ব্রত আমার স্বামী। ও বর্ধমান কলেজের অধ্যাপক। আমি বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরি করি। আর ওর হাত ধরে যে দাঁড়িয়ে তোমাকে অবাক হয়ে দেখছে, সে আমাদের একমাত্র ছেলে সত্যব্রত।
ওকে আমরা আদর করে ব্রতী বলে ডাকি। ব্রতী, ইনি তোমার একটা আঙ্কেল, প্রণাম করো। জিতি উত্তর অবাক হচ্ছিল। ও, লাবণ্য তাহলে তার সুন্দর ছবির মতো বাড়ি, সাজানো বাগান, ছেলে আর স্বামীকে নিয়ে সুখের সংসার পেতেছে। জিতি বলল, তোমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য অভিনন্দন লাবণ্য। তুমি এটা দেখাবে বলেই কি আমাকে ডেকেছিলে? না জিতি, একটা অতি সাধারণ মেয়ের আটপৌরে সংসার তোমাকে ডেকে দেখানোর মতো ধৃষ্টতা আমার নেই। তোমার দরকারটা এখনো বলিনি। অনেক বেলা হয়ে গেছে জিতি, একটু লেবু দিয়ে ঠান্ডা শরবত খেয়ে খাওয়া দাওয়া করো, তারপর বলবো। আমি নিজেই রান্না করেছি। জিতি প্রায় 7 বছর পর লাবণ্যর হাতে যত্নে বেড়ে দেওয়া ভাত খেতে বসলো। খেতে বসে বলল, এত বছর পরেও আমার পছন্দের পদ না ভোলার জন্য তোমাকে ধন্যবাদ লাবণ্য। লাবণ্য বলল, তোমাকে তো আগেই বলেছিলাম, কিছু টুকরো স্মৃতি সারা জীবন মনের কোণেই থেকে যায়। ওটাকে ইচ্ছা করলেও ডিলিট করা যায় না। তবে ইলিশের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ ভাজা, ইলিশ ভাপা, পনিরের ডালনা, ঘন মুগের ডাল, ঝুড়ো আলু ভাজা, শুধু পনিরটা বাদ দিয়ে এসব আমার স্বামীরও ভারী পছন্দের খাবার। আমার স্বামী ইলিশের টক ভালোবাসে, ওর জন্য ইলিশের টকও করেছি। খাওয়া দাওয়ার পর লাবণ্য বলল, জিতি, এবার পাশের ঘরে এসো, দরকারটা ওখানেই জানতে পারবে। ঘরে এসে জিতি অবাক হয়ে বলল, মা তুমি এখানে? অর্পিতা বলল, তুই বাড়ি ঢোকার সময় সাদা মার্বেল পাথরে বাড়ির নেমপ্লেটটা লক্ষ্য করিসনি? লাবণ্য বলল, এই বাড়িটার নাম শান্তিকুঞ্জ। আমার শাশুড়িমার নাম ছিল শান্তি। উনি 1.5 বছর হলো প্রয়াত। জিতি বলল, লাবণ্য, তুমি খবরটা আমাকে জানাতে পারতে। অর্পিতা বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। তোমাকে জানাবে না এই শর্তেই লাবণ্যর সংসারে আমি থাকতে রাজি হয়েছিলাম। ডিভোর্সের পর ফোনে লাবণ্যর সঙ্গে আমার যোগাযোগ ছিল। তাকে আমি বলেছিলাম আমাকে একটা বৃদ্ধাশ্রমের খোঁজ দিতে। লাবণ্য বলেছিল, মা তুমি আমাদের বাড়ি শান্তিকুঞ্জে চলে এসো। আমার জীবনে আমার মা 3 জন, একজন গর্ভধারিণী মা, একজন শাশুড়ি মা আর একজন তুমি। অর্পিতা বলল, আজও আমি তোকে জানাতাম না। এখানে আসার আগে আমি আমার নিজস্ব সব গয়না আর কিছু সঞ্চয় কাগজ সঙ্গে এনেছিলাম। ওগুলো আমার একমাত্র উত্তরাধিকারী আমার নাতির হাতে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু লাবণ্য দিতে দেয়নি। সে বলেছে, মা তুমি আমার মা, এই পরিচয়টাই শুধু আমি মাথায় রাখবো, কিন্তু আমার ছেলেকে তোমার উত্তরাধিকার বললে আমার স্বামী জয়ব্রতকে অপমান করা হবে। আমার ছেলে তার বাবা জয়ব্রতের সব কিছু ন্যায্য উত্তরাধিকার। তোমার উত্তরাধিকার তোমার একমাত্র ছেলে জিতি। মা যে পালন করে সেই প্রকৃত অর্থে যোগ্য পিতা হয়। মা যখন সন্তানকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, সন্তান তখনই জানতে পারে তার বাবাকে। আমি আমার সন্তানকে জয়ব্রতকেই বাবা বলে পরিচয় করিয়েছি, তাকে বাবা বলে ডাকতে শিখিয়েছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার সন্তানের যোগ্য ও আদর্শ বাবা জয়ব্রত। অর্পিতা বলল, আমি অন্তর দিয়ে অনুভব করলাম লাবণ্যর কথা অক্ষরে অক্ষরে সত্যি। সে ডিভোর্সের সময় 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। 4 মাসে সন্তান নিয়ে স্কুলের চাকরিতে এখানে জয়েন করে। জয়ব্রতর সঙ্গে সেই সময় তার পরিচয় ও ভালোবাসা। শান্তিদেবী দেবীর মতো মানুষ ছিলেন। ছেলের ভালোবাসা তিনি সানন্দে মেনে নেন। শান্তিদেবী মারা যাওয়ার পর লাবণ্য ক্রমাগত আমাকে তাগাদা দিত এই গয়না সঞ্চিত কাগজপত্র তোর হাতে তুলে দেওয়ার জন্য। সে নিজে মা হয়ে হয়তো অনুভব করতো মা ও সন্তানের নারীর টান, তাই বহুদিন ধরে চেয়েছিল মায়ের সঙ্গে ছেলের দেখা হোক। লাবণ্য বলল, জিতি, মা তোমার সঙ্গে হয়তো ফিরে যেতে চাইবে না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি মাকে জয়ব্রত আর আমি ভালোবাসায় মুড়ে রাখবো। তুমি তো এই বাড়ির ঠিকানা জানলে, তুমি মাঝে মাঝে মাকে এসে দেখে যেতে পারো। আমার স্বামীর উদার প্রকৃতির মানুষ, তার অনুমতি না নিয়ে আমি এটা বলার সাহস রাখি। জিতি বলল, অনেক ধন্যবাদ লাবণ্য, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। মনে মনে বলল, লাবণ্য, আমার সন্তান আর মা এই 2 জন প্রাণের অধিক প্রিয়জন তোমার কাছে গচ্ছিত থাকলো। সন্তানের ছোঁয়া পেতে আর মাকে দেখতে তুমি অনুমতি না দিলে আমার সাধ্য ছিল না আসার। আজ স্বীকার করছি আমি, লাবণ্য, তুমি একজন সত্যি রত্নসমা নারী। আমার শ্রান্ত ক্লান্ত জীবনে তোমার শীতল ছায়া
না হয় দুদণ্ডের জন্যই জুড়িয়ে যাব। এটাই না হয় আমার বাকি জীবনের প্রাপ্তি ও শান্তি হোক লাবণ্য। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।